জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম টু মুক্তির পাঠশালা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়বো তোমাদের পঞ্চম শ্রেণীর 6 অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের ষষ্ঠ যে স্কুল রয়েছে, সেই স্কুলটির মধ্যে যা যা গণিত রয়েছে প্রত্যেকটা গণিত আমরা খুব সুন্দর করে দেখবো, বিস্তারিত ভাবেই আলোচনা করব, শিখবো। প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। যারা এর পূর্বের 5টা স্কুলের সমাধান দেখনি, প্রত্যেকে সেই 5টা স্কুলের সমাধান খুব সুন্দর করে দেখবে, কারণ পরীক্ষাতে পূর্ণ নম্বর পাওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা গণিত তোমার কিন্তু জানা চাই। ঠিক আছে, চলো আজকের স্কুলে কি কি প্রশ্ন রয়েছে আমরা এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। তাহলে যে কোনো অঙ্ককে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বললে কি করব, প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানকে যোগফল আকারে লিখবো। তাহলে 2 এর স্থানীয় মান আমরা কত হয়ে যাবে 2000, 1 এর স্থানীয় মান আমাদের হয়ে যাবে 100, 2 এর স্থানীয় মান 20, 4 এর স্থানীয় মান 4। স্থানীয় মান আমরা কি জানি, ওই অঙ্কটিকে লিখবো এবং তার ডান দিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসাবো। তাহলে 2 এর স্থানীয় মান 2000, 1 এর স্থানীয় মান 100, 2 এর স্থানীয় মান 20, 4 এর স্থানীয় মান 4। তাহলে প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মানকে যোগফল আকারে লেখাটাকেই বলা হয় স্থানীয় মানে বিস্তার করে লেখা। হয়েছে, এটাই আমাদের সঠিক উত্তর। চলো 2 এর থেকে, এক অঙ্কের 4টে সংখ্যা দিয়ে, 4টি এখানে অ্যাকচুয়ালি অঙ্ক দেয়া রয়েছে এক অঙ্কে, সেইগুলো দিয়ে আমাদেরকে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে 4 অঙ্কের। তাহলে বৃহত্তম বললে আমরা কি করব, অঙ্কগুলিকে বড় থেকে ছোট সাজিয়ে লিখবো। 0, 9, 1, 3, তাহলে ওটাকে কি লিখবো 9310, বড় থেকে ছোট অঙ্কগুলোকে লিখবো। ক্ষুদ্রতম বললে বারবার করে শিখিয়েছি ছোট থেকে বড় লিখবো, কিন্তু যদি শূন্য থাকে সেই শূন্যকে প্রথমে না লিখে দ্বিতীয় স্থানে লিখতে হবে। ওকে, তাহলে এটা আমাদের হয়ে যাবে বৃহত্তম এবং এটা আমাদের হয়ে যাবে ক্ষুদ্রতম। বৃহত্তম বললে অঙ্কগুলোকে বড় থেকে ছোট, ক্ষুদ্রতম বললে অঙ্কগুলোকে ছোট থেকে বড়। কিন্তু একটা কথা মনে রাখবো, ক্ষুদ্রতমর ক্ষেত্রে যদি শূন্য থাকে সেটাকে প্রথমে না লিখে বাম দিক থেকে দ্বিতীয় স্থানে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে বৃহত্তম, এটা ক্ষুদ্রতম। 3 এর অঙ্ক কিভাবে ব্যবহার করি, প্রচুর করেছি, যে যেটা বড় হবে হাঁটা তার দিকে থাকবে যে সংখ্যাটা বড়। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় কে না, দেখো দুজনের হর একই, আমরা জানি হর একই হলে লব যার বড় সেই ভগ্নাংশটি বড় হবে। তাহলে 7/15 বড় হয়ে যাবে। এখানেও একই রকম ভাবে দুজনের হর একই হলে লব যার বড় সেটা বড় হয়ে যাবে। তাহলে এখানে 23/53 বড়, তাই হাঁটা ওর দিকে রাখবো। 7/15 বড়, তাই হাঁটা ওর দিকে রাখবো। ওকে, চলো নেক্সট। 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখবো। এখানে 1 থেকে 50 হচ্ছে, প্রত্যেকে 1 থেকে 100 পর্যন্ত, কমপক্ষে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা প্রত্যেকেই জেনে রাখবে। চলো আমি 50 পর্যন্ত লেখাচ্ছি। তাহলে শুরু হবে কত দিয়ে, 2 দিয়ে। 2, 3, 5, 7, এটা হলো 10 পর্যন্ত। তারপরে কত রয়েছে, 11, 13, 17, 19। তোমাদের সুবিধার্থে আমি একদম পাট করে লিখছি। 1 থেকে 10, 10 থেকে 20, এরপরে 20 থেকে 30 লিখবো। কত হয়ে যাবে 23 এবং 29। এরপরে লিখবো 30 থেকে 40 পর্যন্ত, আমাদের কি কি হয় 31 এবং 37। এরপরে লিখবো 40 থেকে 50 পর্যন্ত, কি কি হয় 41, 43 আর হচ্ছে 47। এই হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত মোট 15টি মৌলিক সংখ্যা থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। প্রত্যেকে খুব সুন্দর করে কিন্তু মৌলিক সংখ্যাগুলো মনে রাখবে। হয়েছে, আমি এই কারণে পাট করে লিখলাম। তোমাকে পরীক্ষায় 10 থেকে 50 পর্যন্ত বলতে পারে, 20 থেকে 30 পর্যন্ত বলতে পারে, তাই আমি আলাদা ভাবে কিন্তু লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য। চলো 5 এর দাগ, ঊর্ধ্বক্রম এবং অধক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড় সাজাবো। অধক্রম বলতে বড় থেকে ছোট সাজাবো। তাহলে প্রথমে আমরা কি করব, ঊর্ধ্বক্রম করব। তাহলে দেখো প্রত্যেকের প্রথমে 8 আছে, বুঝতে পারছি না কে বড় কে ছোট। এরপরে প্রত্যেকের 5 আছে, তাতেও বুঝতে পারছি না কে বড় কে ছোট। এরপরে প্রত্যেকের 2 আছে, তাতেও বুঝতে পারছি না, সবার তো সমান। এরপরে দেখবো এর 1, এর 3, এর 6, এর 8। তাহলে যার মধ্যে 1 রয়েছে সে ছোট হবে। এটা কত দাগের অঙ্ক, 5 এর দাগের অঙ্ক। তাহলে 85,212 এটা ছোট হবে। এরপরে হবে 1 এর পরে 3, এটা অ্যাকচুয়ালি ঊর্ধ্বক্রমে সাজানো আছে। 85,212, 232,
265, 280, এটা অ্যাকচুয়ালি ঊর্ধ্বক্রমেই আছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ঊর্ধ্বক্রমেই লেখা আছে। 85,235, 65, আর ওটা হচ্ছে 85,280। ব্যাস, এটা গেল ঊর্ধ্বক্রম। ছোট থেকে বড় অধক্রমও লিখতে বলেছে, তাহলে উল্টে দেবো এটাকে। প্রথমে আমাদের হয়ে যাবে 85,280। এবারে দেখো হাঁটা এর দিকে ঘুরে দেবো, যেহেতু এটা বড় হাঁটা এর দিকে। এরপরে হচ্ছে 85,265, তারপরে হচ্ছে 85,232, তারপরে 85,212। ঠিক আছে, চলো এটা গেল 5 দাগ। 6 দাগে 49 মৌলিক উৎপাদক। তাহলে আমরা প্রথমে কি করব, 49 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, দিলেই পেয়ে যাব। কত দাগে এইখানেই করিয়ে দিচ্ছি 49। তাহলে একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কত দিয়ে যাবে, কেবলমাত্র 7 দিয়ে যাবে। তাহলে এর একটাই দেখো, আর কোনো মৌলিক উৎপাদক আসেনি, কেবলমাত্র 7ই এসছে। তাহলে 49 মৌলিক উৎপাদক কি কি, 7ই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেউ আবার দুটো 7 লেখার দরকার নেই, মৌলিক উৎপাদক বলতে শুধু 7। 7 বাদে যদি অন্য কোনো অঙ্ক আসতো তখন আমরা সেটা লিখতাম। ঠিক আছে, তাহলে 49 মৌলিক উৎপাদক কি কি বলেছে, 7 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী 7 দাগ। গসাগু কথার পূর্ণ রূপ কি? তাহলে গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ। এর পরে গুণিয়ে দেয়, অনেকে ভুল লিখে দেয়, কেউ লিখে দেয় গুণনীয়, কেউ লিখে দেয় গুণিতক। মনে রাখাটা খুবই সহজ, কি গরিষ্ঠ মানে কি বড়। প্রত্যেকে মনে রাখবে গুণিতকের বড়টা পাওয়া যায় না, গুণিতকের কখনো বড় আমরা পেতে পারবো না, গুণিতকের ছোটটা পেতে পারবো। তাই গরিষ্ঠ যখন আসবে গুণিতক আসবে না, গরিষ্ঠ যখন আসবে গুণনীয়ক আসবে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। চলো 8 দাগ। 25,632 দিনকে কত বছর কত দিন জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, 25,632 কে কত দিয়ে আমরা ভাগ করব, 365 দিয়ে ভাগ করব। কেন, হ্যাঁ এটা রয়েছে দিনে, দিনকে আমাদের কিসে পরিণত করতে হবে, বছরে। তাহলে দিনকে বছর করতে হলে আমাদের কি করতে হবে, দিনকে বছর করতে হলে 365 দিয়ে ভাগ করতে হবে। করব 365 দিয়ে ভাগ। প্রথমে আমি দেখতে পাচ্ছি 8 3 24 বেশি হয়ে যাবে, 7 যদি দেই 7 3 21, 7 6 42, আমার মনে হচ্ছে হয়ে যাবে 7 7 5 35 এর 5 হাতে 3, 7 6 42, 8 3 45 এর 5 হাতে 4, 7 3 21, 7 4 25, 3 থেকে 5 বাদ দিলে 8, এখানে 5 থেকে 5 বাদ দিলে 0, তাহলে কত থাকছে 82। তাহলে এরপরে কতই দেব, শূন্যতে দেব। ঠিক আছে, অনেকে এখানে ভুল করে 7 বছর লিখে দেবে না। দেখো এই যে 2 কে নামিয়েছে, 2 কে কিন্তু এখনো ভাগ দিইনি, তাহলে 2 কে ভাগ দিতে হবে। আমরা কত দিয়ে দেবো, একে দিলে বেশি হয়ে যাবে, তাই আমরা কত দেব, 0 দেব। তাহলে আমাদের সঠিক উত্তর কত আসবে, 70 বছর 82 দিন। 70 বছর 82 দিন। একবার ভাগটা চেক করে নি, 7 5 35 এর 5 হাতে 3, 7 6 42, 3 45, 7 3 21, 4 25, একদম ঠিক আছে। তাহলে 82 দিন, এই যে বলেছে কত বছর কত দিন, 70 বছর 82 দিন আমাদের সঠিক উত্তর আসবে। চলো 9 এবং 10। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করতে বলেছে, কত গো, 28 আর 35। তাহলে এইভাবে আমরা ভাগ দেব, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। তাহলে 28 একে 28, কত নামলো 7। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু কিভাবে করতে হয়, যেটা ভাগশেষ আসবে সেটাকে দিয়ে আবার ভাগ করতে হবে। কাকে না, পূর্ববর্তী ভাজককে। এর আগের ভাজক কত ছিল, 28, ওকে ভাগ করব। 7 4 28। তাহলে যেটা দিয়ে ভাগ করার জন্য ভাগ মিললো, যেটা দিয়ে ভাগ করার জন্য ভাগ মিলেছে, এটাই আমাদের কি হয়ে যাবে, গসাগু। যেটা দিয়ে ভাগ করার জন্য ভাগ মিলবে সেটাই আমাদের কি হবে, গসাগু। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু আমাদের কত এলো, 7। 10 চলে আসো, কি বলেছে, গুণ করতে বলেছে। 5 1 0 3, তাকে আমরা 13 দিয়ে গুণ করব। তুমি চাইলে এক এক করে করতে পারো, যেহেতু আমরা প্রত্যেকেই কম বেশি 13 নামটা জানি, তাই আমি একদম 13 দিয়ে গুণ করে দিচ্ছি। 13 3 39, শূন্য আছে 3 বসে যাবে। 13 একে 13, 3 হাতে 1,
13 5 65, 1 66। তাহলে এটা গুণ করলে এলো 66,339। 9 এর দাগে গোসাগু আমাদের এলো 7। পরবর্তী বিয়োগ রয়েছে, করব 11 দাগ 3 5 2 2 5 অর্থাৎ 35,225। সেখান থেকে আমরা বাদ দেব 18,221। 5 থেকে 1 বাদ দিলে 4, 0 0, 15 থেকে 8 বাদ দিলে 7, এখানে তোমার রয়েছে 2, 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 17,004। 12তে চলে আসো। দেখো ভগ্নাংশের যোগ রয়েছে এবং প্রত্যেকটাতে খেয়াল করো নিচে একই রয়েছে, হরগুলো একই রয়েছে। আমরা কি জানি, হর একই থাকলে একদম সহজ, শুধুমাত্র লবগুলোকে যোগ করে দেবো। হর একই থাকলে চিন্তা ভাবনার কিচ্ছু নেই, শুধুমাত্র লবগুলোকে আমরা অ্যাড করে দেবো। তাহলে 8 2 10 7 17/25 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যখন যখন ভগ্নাংশের যোগ থাকবে কিংবা বিয়োগ থাকবে, হর একই থাকলে কেবলমাত্র আমরা লবগুলোকে যোগ করে দেবো। হয়েছে। চলো পরবর্তী শেষ দাগ 13 দাগ, দুটো আছে, অথবাতে একটা আছে। সর্বাধিক কত জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমানভাবে ভাগ করে দেওয়া যাবে কত জনের মধ্যে? দেখো আমার 22টা লিচু আছে, তাহলে আমি 22টাকে 22 জনের মধ্যে দিতে পারি, না হলে তার মধ্যে থেকে কম জনকে দিতে পারি। কিন্তু আমি তো 22 জনের থেকে বেশিকে দিতে পারবো না, কারণ আমাকে 22 জনের থেকে বেশিকে দিতে হলে আমাকে লিচুকে কেটে কেটে দিতে হবে। কিন্তু অঙ্কের ভাষায় এরকম কাটাকুটির কোনো গল্প নেই, আমি গোটা গোটা দেবো, একটার গায়ে 2টো দেবো 3টে দেবো, কিন্তু কাউকে ওইরকম কেটে দেবো না। তাহলে আমার 22টা লিচু আছে মানে আমি 22 জনের থেকে কমকে দিতে পারি, 22 জনের থেকে বেশিকে দিতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, গসাগু করতে হবে। যখনই উত্তর কম বেরোবে আমরা কি করব, গসাগু। তাহলে 13তে আমরা কি করব, 22 আর 66-র গসাগু করব। কতই যাবে, 11। 11 দিয়ে 22, 11 6 66। এরপরে আবার 2 দিয়ে দাও, 2 1 2, 2 3 6। তাহলে আমাদের গসাগু কত এলো, গসাগু আমাদের এসছে, এই ধারের গুলোকে আমরা গুণ দিই, তাহলে 11 আর 2 গুণ করলে 22। তাহলে সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কমলা লেবু সমানভাবে ভাগ করা যাবে, 22 জনের মধ্যে। আমি তাহলে প্রত্যেককে একটা করে লিচু দেব এবং 3টে করে কমলা লেবু কালো জাম দেবো প্রত্যেককে। তাহলে যেহেতু 22 জন আছে, প্রত্যেককে একটা করে লিচু দেব, 3টা করে কালো জাম দেবো। আমি 22-এর থেকে কম জনকেও দিতে পারি, আমি চাইলে 11 জনের মধ্যেও ভাগ করতে পারি, প্রত্যেকে 2টো করে লিচু দিয়ে দেবো, 6টা করে কালো জাম দিয়ে দেবো। আমি চাইলে 2 জনকের মধ্যে ভাগ করতে পারি, একে 11টা লিচু, ওকে 11টা লিচু, একে 33টা কালো জাম, ওকে 33টা কালো জাম। তাহলে 22-এর থেকে কম জনকে ভাগ করতে পারি, কিন্তু 22 জনের থেকে বেশি জনকে আমরা দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের যখনই এই ধরনের অঙ্ক থাকবে তাদের আমরা গসাগু করব, গসাগু যেটা আসবে সেটাই আমাদের হয়ে যাবে সর্বাধিক জন। 22 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ভাষা লিখবো, অতএব সবচেয়ে বেশি 22 জনের মধ্যে এগুলি সমানভাবে ভাগ করা যায়। চলো অথবা অঙ্কটি কি বলেছে, অথবা বলেছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালানো, অর্থাৎ 6 মাসে যে টাকাটা আয় করে সেটা খরচ করতে 7 মাস সময় লাগে। 6 মাসে যেটা আয় করে সেটা খরচ করতে 7 মাস সময় লাগে। তার মাসিক খরচ দেয়া আছে, এরকম লিখবে, 1 মাসের খরচ, 1 মাসের খরচ কত, 14,270 টাকা। তাহলে 1 মাসে যদি 14,270 টাকা খরচ হয়, তাহলে 7 মাসে কত খরচ হবে, 7 মাসে কত খরচ হবে, 14,270-কে 7 দিয়ে গুণ করবে, 7 0 0, 7 7 49, 9 হাতে 4, 7 2 14 আর 4 18, 8 হাতে 1, 7 4 88, 29, 9 হাতে 2, 7 1 7 আর 2 9। তাহলে কত হয়ে যাবে, 99,890 টাকা। আবার একবার দেখবো, 0 7 7 49, 7 2 14, 7 4 28, 7 1 7। ঠিক আছে, তাহলে 1 মাসে যদি 14,270 টাকা খরচ করেন, 7 মাসে কত টাকা খরচ করবেন, 99,890 টাকা। আমাদের প্রশ্নে বলেছিল 7 মাসে যত টাকা খরচ হয় সেটাই তার 6 মাসের আয়। দেখো 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চলে, অর্থাৎ 7 মাসে যে টাকাটা খরচ করে সেটাই কি 6 মাসের আয়। প্রশ্নে আমাদেরকে ওটাই বের করতে বলেছে, 6 মাসের আয় কত। অতএব আমরা লিখে দেব 6 মাসের আয়। তাহলে 7 মাসে যে টাকাটা খরচ করে সেটা 6 মাসে আয় করে।
6 মাসের আয় আমরা লিখে দেব 99,890 টাকা। আর অঙ্ক নেই না, চলো। তাহলে এই হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ স্কুল। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্ভবত 20টা স্কুল রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ষষ্ঠ স্কুল, এখনো 14টা স্কুল বাকি রয়েছে। হয়েছে, প্রত্যেকটাই কিন্তু স্কুলের পরীক্ষার পূর্বেই কিন্তু আমরা করাবো আমাদের মুক্তির পাঠশালার চ্যানেলের মধ্যে। প্রত্যেকে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে দেখবে। কারো কিছু বলার থাকলে, কিছু জিজ্ঞাসা থাকলে প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে সপ্তম স্কুল নিয়ে আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে।